একটা আপু বলতেছিল যে প্রাক্তন প্রেমিকের ঋণ কিভাবে শোধ করা যায়। আমি কিছুদিন ধরে প্রচন্ড আত্মগ্লানিতে ভুগছি, নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান নারী বলে মনে হচ্ছে। আপুর গল্পটা থেকে কিছু শিখতে পারেন বা না পারেন, ভালোবাসার সংজ্ঞা আর প্রিয় মানুষের সংজ্ঞা দুইটাই গল্পটা শুনলে পেয়ে যাবেন। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সে তখন রুয়েটে পড়াশোনা করত। সেই সময় রুয়েট রাজশাহী বিআইটি নামে পরিচিত ছিল। আমাদের সম্পর্কটা শুরু হয় 2001 সালে। সম্পর্কে যাওয়ার পরে সে আর আমাকে টিউশনি করতে দেয়নি, রেজাল্ট খারাপ হবে এই ভয়ে। সে নিজে টিউশনি করে একটা ভালো আয় করত। আমাকে সে মাসে 1500 থেকে 2000 টাকার মতো দিত। সেই সময়ে এই 1500 টাকার অনেক মূল্য ছিল। একটু মনে করিয়ে দেই, সেই সময়ে গরুর মাংসের কেজি ছিল মাত্র 70 টাকা। তার অর্থতেই আমি অনার্স পড়া শেষ করি। এরপর আমি বাড়ি চলে যাই, আর সে আমেরিকা যাবে বলে ঢাকায় চলে যায়। গ্রামের একটা হাই স্কুলে আমি শিক্ষিকা হিসেবে নিয়োগ পাবার চেষ্টা করি, কিন্তু কমিটি 50,000 টাকা চায়। আমার বাবা 35,000 টাকা ম্যানেজ করে দেয়, বাকি 15,000 টাকা সে দিয়েছিল তার শখের ক্যামেরাটা বিক্রি করে। আমাদের সম্পর্কটা ছিল স্বামী স্ত্রীর মতো, অতি ঘনিষ্ঠ অন্তরঙ্গ। কখনো কল্পনাও করি নাই যে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব, কিন্তু ভাগ্যটা ছিল অন্যরকম। আমার পরিবার খুবই রাগী এবং এক কথার মানুষ। আমাকে না জানিয়েই আমার বিয়ে ঠিক করে ফেলে। এরপর হঠাৎ করে একদিন সন্ধ্যায় এসে পাত্রপক্ষ আমাকে আংটি পরিয়ে যায়। গ্রামের সমাজে বিয়ের দিন তারিখ ঠিক হবার পরে মেয়ে যদি পালিয়ে যায়, তাহলে পরিবারের সম্মান নষ্ট হয়ে যায়। আমি যদি সেদিন তার কাছে পালিয়ে যেতাম, তবে আমার ছোট বোনদের আর কেউ বিয়ে করতো না। পরিবারের সম্মান রক্ষায় আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করে নেই। সেই ঘটনা জানতে পেরে অনেক কষ্ট পায়, নিজের সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করে, তবে আল্লাহর ইচ্ছায় সে বেঁচে যায়। এরপর সে আমেরিকা চলে যায় জিআরআই এক্সাম দিয়ে। এরপর লম্বা 15টা বছর আমি আর তার কোনো খোঁজ রাখিনি। খোঁজ রাখার মতো মুখও আমার ছিল না। গত বছর আমার ছোট মেয়ের হার্টে ছিদ্র ধরা পড়ে এবং ভারতে নিয়ে যাওয়ার দরকার হয় হার্টে অপারেশন করার জন্য। সেই সময়ে আমিও আমার স্বামী অর্থনৈতিকভাবে অনেক টানাপোড়েনের মধ্যে পড়ি। এর মধ্যে একদিন দেখি যে কে যেন আমার ব্যাংকের অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা পাঠিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি যে তিনি হলেন আমার প্রাক্তনের রুমমেট। তার রুমমেটের বাসা আমাদের এলাকায় হয়। তার মাধ্যমে আমার মেয়ের কথা জানতে পেরে টাকা পাঠিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করে। বহু বছর পরে যখন তার সাথে কথা হলো, তখন সে শুধু বলল, এরকম একটা মেয়ের স্বপ্ন তো আমরাও দেখতাম, ভাগ্যে নাই তাই হয় নাই। তোমার মেয়ে আমার কাছেও মেয়ের মতোই। আমি শুধু কেঁদেছি। একজন মানুষ কিভাবে এত ভালো হয়, কিভাবে এতটা ভালোবাসে, কিভাবে এত বড় বেঈমানির পরেও ক্ষমা করে দেয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার স্ত্রীর সম্পর্কে। সে শুধু বলল, আমার স্ত্রী অনেক ভালো মেয়ে, কিন্তু আমি তাকে কখনো ভালোবাসতে পারিনি। তার সাথে সংসারটা ঠিক রুটিন ওয়ার্কের মতো, এক মনে দুজনকে ভালোবাসা যায় না। সত্যি বলতে আমিও আমার স্বামীকে একটুও ভালোবাসতে পারিনি, যদিও আমার স্বামী খুবই ভালো মানুষ। আসলে প্রথম ভালোবাসার পরে জীবনে বিয়ের মাধ্যমে অন্য যারাই আসে, তাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক ওই রুটিন ওয়ার্কের মতোই হয়। আজকে 4টা জীবন একটা ভুল সিদ্ধান্তের বলি হয়েছে। সে আমার কাছে অর্থ বিচারে হয়তো 6-7 লাখ টাকা পাবে সব মিলিয়ে। এই টাকা সে কখনো নেবে না, আর এই টাকা ফেরত দিলেও তার ঋণ শোধ হবে না। আমার বিবেক আমাকে প্রতি ক্ষণে ক্ষণে হত্যা করছে। মুক্তির উপায় কি? নিহতে আসলেই কেমন, তাই না? এত ভালোবাসার পরেও শেষটা এমন হয়। জীবনের এই গল্পে পূর্ণতার আফসোস, প্রিয় মানুষটাকে নিজের করে না পাওয়ার আফসোস, শুধুমাত্র এই পরিবারের রাগ জেদের কারণে। বাবা মার এই জেদাজেদি আর তাদের এই সম্মানের বলি হয় হাজারো ভালোবাসার গল্প। একে অপরকে সবটুকু উজাড় করে ভালোবেসেও গল্পের শেষ লাইনটা বিচ্ছেদ দিয়েই শেষ হয়। এমন ভালোবাসার মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, কিন্তু এমন ভালোবাসার মানুষ জীবনে পেয়েও বাবা মার জন্য হারিয়ে ফেলতে হয়। তেলে তেলে গড়া ভালোবাসা তাদের রাগ জেদ সম্মানের সামনে তুচ্ছ হয়ে যায়।